নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় জাপানিজ ড্রামা এলিস ইন বর্ডারল্যান্ডের তৃতীয় সিজন চলে এসেছে। আগের সিজনের শেষে আরিসু আর উসাগি অসংখ্য স্তর ও জীবন মৃত্যুর পরীক্ষা পেরিয়ে অবশেষে খেলায় সফলভাবে জয়ী হয়। বর্ডারল্যান্ডের স্মৃতি সম্পূর্ণভাবে মুছে যাওয়ার পর তারা দুজন বাস্তব জগতে ফিরে আসে, বিয়ে করে আর আপাত দৃষ্টিতে শান্ত জীবনযাপন করতে শুরু করে। তবে সেই সময় আনওপেন থাকা জোকার কার্ডটি নিঃশব্দে আবির্ভূত হয়। এটি আরও এক কঠিন ও নির্মম খেলার আগমনের ইঙ্গিত দেয়। আরিসু কি এই অজানা আর মারাত্মক পরীক্ষায় আবারও বেঁচে থাকতে পারবে? আর এর গভীরে চলে যাওয়া তার স্ত্রী উসাগিকে সে কি খুঁজে বের করতে পারবে? এটাই তৃতীয় সিজনের সবচেয়ে বড় রহস্য। চলুন আমরা এক্সপ্লেনেশনের মাধ্যমে কাহিনীর গভীরে প্রবেশ করা যাক। আরিসু আর উসাগি হাসপাতাল থেকে জেগে ওঠে। খবরের মাধ্যমে জানতে পারে যে একটি উল্কাপিণ্ডের শিবুয়াতে আঘাত হানার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে, আর তারা দুজন সেই আহতদের মধ্যে ছিল যাদের হার্ট 1 মিনিটের জন্য বন্ধ হয়ে গিয়েছিল আর পরে বাঁচিয়ে তোলা হয়। আগের সিজনের এই সমাপ্তি দেখে হয়তো আপনার মনে হতে পারে যে আসল ব্যাপার হলো সবকিছু তাদের মৃত্যু পূর্ববর্তী বিভ্রম ছিল। জেগে ওঠার পর আরিসু বর্ডারল্যান্ডের স্মৃতি খুব অস্পষ্ট ছিল। তার কেবল মনে পড়েছিল যে কোনো এক খেলায় সে অংশগ্রহণ করেছিল, কিন্তু এর বিস্তারিত কিছুই মনে করতে পারছিল না। তবে অধ্যাপক মাতসুয়ামা মনে করেন যে ব্যাপারটা অস্বাভাবিক নয়, কারণ আরও কয়েকজন যাদের বাঁচিয়ে তোলা হয়েছে তারাও খেলার কথা বলেছে। এটা তো হতে পারে না যে এতগুলো লোক একই ধরনের পাগলাটে স্বপ্ন দেখবে। অধ্যাপক মাতসুয়ামা অনুসন্ধান করেন। 5 বছর আগে মাতসুয়ামা এক ছাত্রী দুর্ঘটনায় মারা যায়। এরপর থেকে তিনি অতিপ্রাকৃত বা ব্যাখ্যার অতীত বিষয়গুলো নিয়ে গভীরভাবে অনুসন্ধান করতে থাকে। যখন তিনি জানতে পারে উসাগি শিবুয়ার ঘটনায় আরেকজন বেঁচে ফেরা ব্যক্তি, তখন তিনি উসাগিকে তার ভিজিটিং কার্ড দেন আর আশা করেন যে ভবিষ্যতে তিনি উসাগিকে একটি সাক্ষাৎকার নিতে পারবে। মাতসুয়ামা তার অফিসে ফিরে যান আর রেকর্ড করা শুরু করে। আরিসু আর উসাগি ছাড়াও আরও 9জন বেঁচে ফেরা ব্যক্তি একই অভিজ্ঞতা বর্ণনা করে: নির্জন, জনশূন্য রাস্তা, খেলা আর আতশবাজি। মাতসুয়ামা মৃত্যুর পরের হঠাৎ জগৎ নিয়ে আলোচনা করা একটি ফোরামে আইস ডেথ এক্সপেরিমেন্ট গ্যাদারিংয়ের একটি খবর পান। কথিত আছে এতে সবাই মিলে সম্মোহনের মাধ্যমে আইস ডেথের অনুভূতি লাভ করে। তিনি একজন অংশগ্রহণকারী মহিলার সাথে দেখা করেন আর এতে যোগ দিতে চান। মহিলাটি কারণ না বললেও তাকে এতে যোগ দিতে বারণ করেন। তিনি বলেন যদি মাতসুয়ামা যান তবে তিনি তার কথা বুঝতে পারবে। এই থেকে কিছু অদ্ভুত আর বেশ রোমাঞ্চকর খেলা হয়, আবার যা কিছুটা পবিত্রও হয়। সত্য জানতে মাতসুয়ামা শেষ পর্যন্ত খেলায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি পার্কিং লটের গসপে পৌঁছান, তখন সেখানে আরও 6জন অংশগ্রহণকারী এসে গেছে। আয়োজক তাদের একটি গোল টেবিলে ঘিরে বসতে বলে। একজন মহিলা অংশগ্রহণকারী মাতসুয়ামাকে হুইল চেয়ার দেখে সাহায্য করতে গেলে আয়োজক তাকে থামিয়ে দেন আর সতর্ক করেন যে একবার বসলে কেউ আসন ছেড়ে উঠতে পারবে না। মাতসুয়ামা কষ্ট করে তার সিটে বসে। আয়োজক ঘোষণা করেন যে খেলা শুরু। মহিলাটি অবাক হন যে তিনি আইস ডেথ এক্সপেরিমেন্টের জন্য এসেছে, কোনো খেলার জন্য নয়। আয়োজক জানান এই খেলায় যে বিজয়ী হবে সে আইস ডেথ ট্রিপে অংশ নেওয়ার জন্য যোগ্য হবে। খেলার নিয়ম খুবই সহজ। প্রত্যেকের সামনে এক স্তূপ কাঠ, হাতে থাকা জোড়া কাঠ ফেলে দিতে হবে। এর মধ্যে একটি জোকার কার্ড আছে। শেষে যার হাতে জোকার কার্ড থাকবে সেই জয়ী হবে, কিন্তু যদি আপনার হাতে জোকার কার্ডটি অন্য খেলোয়াড় টেনে নেয় তবে আপনি বাদ পড়বেন।
প্রথমবার কার্ড টানার পরই দুজন খেলোয়াড় বাদ পড়ে। প্রথমজন তার জোকার কার্ড হারিয়ে আর দ্বিতীয়জন তার সিট থেকে উঠে যাওয়ায় মেঝেতে থাকা মৃতদেহ দেখে সবাই আতঙ্কিত হয়ে বুঝতে পারে যে বাদ পড়া মানেই মৃত্যু। বাকি 5 জন ভয়ে সিট ছাড়তে পারে না আর কঠিন মন দিয়ে খেলতে থাকে। যখন সবার হাতে কার্ড কমে আসে তখন মহিলা আর মাঝবয়সী লোকটি একে একে বাদ পড়ে মারা যায়। অবশেষে কেবল মাতসুয়ামা আর এক অফিস সহকর্মী বেঁচে থাকে। তার হাতে কেবল একটি কার্ড বাকি, অর্থাৎ বেঁচে থাকার সম্ভাবনা 50%। তিনি সত্যি একজন মনোবিজ্ঞানী অধ্যাপক। মানুষের মনতত্ত্ব সম্পর্কে তার গভীর জ্ঞান রয়েছে। এরপর মাতসুয়ামা তার বুদ্ধি দিয়ে খেলাটি জয়ী হয়ে যায়। আলো জ্বলে ওঠার সাথে সাথে আয়োজক হঠাৎ অদৃশ্য হয়ে যান। তার জায়গায় এসে দাঁড়ান অন্য একজন, যিনি আগের সিজনের শেষে খেলায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া বিদ্রোহী। সে বলে, ওয়েলকাম টু দ্য বর্ডারল্যান্ড। কয়েকদিন পর খেলার নার্সিং হোমে এক মহিলা আসে। ইনি হলেন আগের সিজনে আরিসুর সাথে একসাথে খেলা শেষ করা চিক্কা। তিনি বিশ্বাস করেন যে সেই জগৎটি বাস্তব ছিল আর স্তরের পর স্তর পার হওয়ার পরই তারা এই জগতে ফিরে এসেছে। তিনি জানতে চান আসল ব্যাপারটা কী ছিল, তাই তিনি সেই জগতে ফিরে যাওয়ার উপায় খুঁজতে মরিদার। অবশেষে তিনি ব্যক্তিগতভাবে সেই জগতে যাওয়ার সিদ্ধান্ত খুঁজে পান। তাকে কিছু ওষুধ খেতে হবে, কিন্তু এরপরই কথায় একজন ডাক্তার এসে থামিয়ে দেন। চিক্কা আর কিছু বলতে পারে না। যখন আরিসু কাজ শেষে বাড়ি ফেরে তখন সে তার স্ত্রী উসাগির কাছ থেকে একটি ফোন কল পায়। উসাগি কাঁদতে কাঁদতে কেবল সরি বলে ফোন কেটে দেয়। আরিসু তাড়াতাড়ি কল ব্যাক করে দেখে ফোন বন্ধ। সে চিন্তিত হয়ে পুলিশের কাছে যায়। সিসিটিভির ফুটেজ থেকে জানা যায় উসাগি নিখোঁজ হওয়ার আগে একটি রেস্টুরেন্টে গিয়েছিল। তার সাথে বেরিয়ে আসা লোকটি একজন হুইল চেয়ারে বসা পুরুষ। আরিসু বুঝতে পারে যে এটা সম্ভবত অধ্যাপক মাতসুয়ামা। সে তার বিশ্ববিদ্যালয়ে গিয়ে তাকে খুঁজতে যায়, কিন্তু তাকে জানানো হয় যে মাতসুয়ামা একদিন ধরে নিখোঁজ আর কাজেও আসেনি। আরিসু মাতসুয়ামার অফিসে গিয়ে আইস ডেথের গ্যাদারিং সংক্রান্ত অনেক তদন্তের কাগজ আর উসাগির একটি সাক্ষাৎকারের ভিডিও দেখতে পায়। ভিডিওতে উসাগি উল্লেখ করে যে সে প্রায়ই তার মৃত বাবাকে স্বপ্নে দেখে আর তার উপস্থিতি অনুভব করে, যেন সে বেঁচে আছে। সে মনে মনে তার সাথে দেখা করতে চায়, আর এই কথাটি সে আরিসুকেও বলেনি। আরিসু বাড়ি ফেরার পথে নীরবে হাঁটতে থাকে। তার স্ত্রী তাকে কেন ছেড়ে গেল তা নিয়ে ভাবতে থাকে। হঠাৎ তার সামনে রাস্তা জনশূন্য হয়ে যায়। অন্ধকারে বান্ডা তার দিকে এগিয়ে আসে আর জিজ্ঞেস করে যে সে কি সুন্দর জগতে ফিরে যেতে চায়। সে বিশ্বাস করে যে আরিসু দেরিতে হলেও সব মনে করতে পারবে আর ফিরে আসবে। সে আরও বলে, তোমার প্রিয় বান্ধবী উসাগি খেলায় অংশ নেবে, চলো আমরা একসাথে খেলা উপভোগ করি। আলোর ঝলকানিতে বান্দা অদৃশ্য হয়ে যায়। তার পকেটে থাকা জোকার কার্ডটি প্রমাণ করে যে কিছুক্ষণ আগে যা ঘটল তা বিভ্রম ছিল না। ঠিক তখনই সে পুলিশ অফিসার তাকে ফোন করে। হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারে যে উসাগিকে পাওয়া গেছে, তবে সে আর মাতসুয়ামা দুজনেই অজ্ঞান অবস্থায় আছে আর যে কোনো সময় হার্ট বন্ধ হয়ে যেতে পারে। ঘটনাস্থলে অবশিষ্ট জিনিসপত্র থেকে ধারণা করা হচ্ছে মাতসুয়ামা তাকে ড্রাগস সেবন করিয়েছিল। বান্দার কথাগুলো মনে পড়ে যাওয়ায় আরিসু চিক্কার কাছে গিয়ে সাহায্য চায়। আসল ব্যাপার হলো উসাগি গর্ভবতী ছিল। তার স্ত্রী আর অনাগত সন্তানকে ফিরিয়ে আনার জন্য আরিসু চিক্কার বলা সেই ওষুধটি গ্রহণ করতে রাজি হয়। চিক্কা তাকে এই বিপজ্জনক সম্পর্কে সতর্ক করে। এটি মানুষকে হার্ট বন্ধ হয়ে যাওয়ার মতো মৃত্যু পূর্ববর্তী অবস্থায় নিয়ে যাবে আর আরিসুকে 2 মিনিটের মধ্যে তার স্ত্রীকে ফিরিয়ে আনতে হবে। আসল কথা হলো তারা এত দীর্ঘ খেলা পার করলেও তাদের হার্ট মাত্র 1 মিনিটের জন্য থেমে গিয়েছিল।
বাস্তব জগতের সময়ের সাথে সম্মিলিত চেতনার সময়ের গতি ভিন্ন। 2 মিনিটে বাস্তব হয়তো সেই জগতে অন্ধহীন যুদ্ধের সমান হতে পারে। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে। উসাগির হার্ট বন্ধ হয়ে গেছে আর তাকে বাঁচানোর চেষ্টা চলছে। আরিসু মনস্তাত্ত্বিক করে, যদি তার স্ত্রীকে বাঁচানোর কোনো সুযোগ থাকে তবে সে এই ড্রাগটি ইনজেকশনের মাধ্যমে নিতে রাজি। চিক্কা তাকে ইনজেকশন দেওয়ার সাথে সাথেই আরিসুর মনে হয় যেন পুরো জগৎ থেমে গেছে। তার সামনে থেকে চিক্কাও অদৃশ্য হয়ে গেছে। আরিসু ঘর থেকে বেরিয়ে আসে। বাইরের ভবনের লোকেরাও অদৃশ্য হয়ে গেছে। সে হাঁটতে হাঁটতে দরজার কাছে আসে আর একটি নির্দেশিকার ফলক দেখতে পায়। এতে লেখা ছিল, খেলায় অংশ নিতে চাইলে দক্ষিণ পূর্ব দিকে 15 কিলোমিটার এগিয়ে যান। আজকের সূর্যান্তের সময় খেলা অনুষ্ঠিত হবে। আরিসু সেই জনশূন্য রাস্তা ধরে হাঁটতে থাকে। অবশেষে গোধূলির সময় সে খেলার স্থানে পৌঁছায়। আশ্চর্য হয়ে দেখে সেটি একটি আসলে টিন্টো মন্দির। চত্বরে নানা ধরনের ডজন খানেক খেলোয়াড় দাঁড়িয়ে আছে। আরিসু আসার সাথে সাথে মাইকে ঘোষণা হয়, খেলা আনুষ্ঠানিকভাবে শুরু হবে। এখানে এলিস ইন বর্ডারল্যান্ডের প্রথম এপিসোড শেষ হয়। পরবর্তী এপিসোড খুব দ্রুত আমাদের চ্যানেলে চলে আসবে। প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।